আমরা এমন এক যুদ্ধের ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা হয়তো আর কয়েক ঘন্টার দূরত্বে। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে পেন্টাগনের টেবিলে এখন ফাইল ঘুরছে ইরানের ঠিক কোথায় এবং কোন অস্ত্র দিয়ে হামলা চালানো হবে। অন্যদিকে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে আমেরিকার গর্বের রণতরীগুলো এখন তাদের হাইপারসনিক মিসাইলের সহজ টার্গেট। চলুন দুই পক্ষের সামরিক শক্তি আর স্ট্র্যাটেজিটা একটু সহজভাবে বুঝে নিই। আমেরিকার টার্গেট লিস্ট। এবার লক্ষ্য কেবল পরমাণু কেন্দ্র নয়। বিশ্লেষকরা বলছেন এবারের সম্ভাব্য মার্কিন হামলা গত বছরের চেয়ে অনেক আলাদা হবে। আগে লক্ষ্য ছিল কেবল পারমাণবিক কেন্দ্র, কিন্তু এবার ট্রাম্প প্রশাসন সরাসরি আইআরজিসি এর মেরুদণ্ড ভেঙে দিতে চায়। পেন্টাগনের সম্ভাব্য টার্গেট লিস্টে যা যা আছে: কমান্ড সেন্টার, আইআরজিসি এর প্রধান কার্যালয় এবং সামরিক নিয়ন্ত্রণ কক্ষ, অর্থনৈতিক পরিকাঠামো, আইআরজিসির সাথে যুক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং তেলের খনি। চ্যালেঞ্জ কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে। এই দপ্তরগুলোর বেশিরভাগই জনবহুল এলাকায়। যদি সাধারণ ইরানি নাগরিকরা মারা যান, তবে আমেরিকার প্রতি ঘৃণা আরও বাড়বে, যা আদতে ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর হাতকে শক্ত করবে। তাই পেন্টাগনকে এমন হামলা চালাতে হবে যা হবে ড্রামাটিক কিন্তু নিখুঁত। আমেরিকার মারণাস্ত্র B-2 স্টেলথ থেকে টমাহক। এই নিখুঁত হামলার জন্য আমেরিকা কি কি অস্ত্র ব্যবহার করতে পারে? B-2 স্টেলথ বোম্বার। এটি রাডারের চোখ ফাঁকি দিয়ে ইরানের ভেতরে ঢুকে শক্তিশালী বোমা ফেলতে সক্ষম। টমাহক ক্রুইজ মিসাইল। লোহিত সাগর বা পারস্য উপসাগরে থাকা সাবমেরিন থেকে এই মিসাইলগুলো ছোড়া যায়। এতে আমেরিকার কোনো সৈন্যের জীবনের ঝুঁকি থাকে না, অথচ 1000 মাইল দূর থেকেও নিখুঁত নিশানায় আঘাত করা সম্ভব। JASSM মিসাইল। এটি F-35 যুদ্ধ বিমান থেকে ছোড়া হয়। এর বিশেষত্ব হলো এটি 1000 কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করতে পারে, ফলে যুদ্ধ বিমানকে ইরানের সীমানার ভেতরেই ঝুঁকতে হবে না। ইরানের পাল্টা চাল। এখন প্রশ্ন হলো, ইরান কি হাত গুটিয়ে বসে থাকবে? একদমই না। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকার রণতরীগুলো এখন আমাদের হাইপারসনিক মিসাইলের সামনে স্রেফ বসে থাকা হাঁসের মতো। ইরানের শক্তি কোথায়? হাইপারসনিক মিসাইল। এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত চলে, যা আমেরিকার বর্তমান ডিফেন্স সিস্টেমের পক্ষে ধরা প্রায় অসম্ভব। আঞ্চলিক ঘাঁটি। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি তাদের ড্রোন আর মিসাইলের আওতার মধ্যে আছে। যদি যুদ্ধ শুরু হয়, তবে তা কেবল ইরানে সীমাবদ্ধ থাকবে না, পুরো পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়বে। হাইব্রিড যুদ্ধ এবং 2026-এর কৌশল। আকরামি নিয়া একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি দাবি করছেন আমেরিকা ইরানের ওপর কেবল সামরিক নয়, বরং নিষেধাজ্ঞা এবং সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে একটি হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের 2026 সালের জাতীয় নিরাপত্তা কৌশলে পরিষ্কার বলা হয়েছে যে তারা আমেরিকার ঘরের নিরাপত্তাকে অগ্রাধিকার দিলেও ইসরায়েলের সুরক্ষা নিশ্চিত করতে তারা যে কোনো চরম পদক্ষেপ নিতে পিছপা হবে না। যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী বহর যখন ধীরে ধীরে ইরানের দিকে এগোচ্ছে, ঠিক তখনই তেহরান পাঠিয়ে দিয়েছে একেবারে স্পষ্ট বার্তা, যে কোনো হামলা মানেই হবে সর্বাত্মক যুদ্ধ। রয়টার্সকে দিয়ে এক বক্তব্যে নাম প্রকাশ অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ইরান খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, এবার কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই, কোনো ধূসর জায়গা নেই। সীমিত হামলা, বড় হামলা, সার্জিক্যাল স্ট্রাইক, যে নামে দেয়া হোক না কেন, সবকিছুই আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে ধরা হবে। এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে বোঝা যাচ্ছে ইরান এবার আর আগের মতো সংযম দেখাবে না। ওই কর্মকর্তা বলেন, ইরান আশা করে যুক্তরাষ্ট্রের এই সামরিক উপস্থিতি যুদ্ধের উদ্দেশ্যে নয়, কিন্তু তিনি এটাও পরিষ্কার করে দেন, আশা আর বিশ্বাস এক জিনিস নয়। তাই ইরানের সশস্ত্র বাহিনী এখন সর্বোচ্চ সতর্কতায়, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানের অবস্থান খুব সরল। যদি যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্ব বা ভূখণ্ড লঙ্ঘন করে, তাহলে পাল্টা জবাব হবে তাৎক্ষণিক। কিভাবে জবাব দেওয়া হবে তা তিনি খোলাসা করেননি, কিন্তু এটুকু পরিষ্কার করেছেন, ইরান এমন একটি দেশ যা দীর্ঘদিন ধরে সামরিক হুমকির মধ্যে আছে। তাই নিজেদের রক্ষার জন্য হাতে থাকা সব সক্ষমতা ব্যবহার করাই তাদের বাধ্যবাধকতা। এই পরিস্থিতি নতুন নয়। অতীতেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি জড়ো করেছে। বরাবরই ওয়াশিংটন এসব মোতায়েনকে প্রতিরক্ষামূলক বলে ব্যাখ্যা করেছে, কিন্তু মানুষের স্মৃতি আজও তাজা। গত বছর ঠিক এমনই এক সামরিক প্রস্তুতির পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। সেই সময় গোটা অঞ্চল যুদ্ধের কিনারায় চলে গিয়েছিল।
এখন পরিস্থিতি আরও বেশি বিপজ্জনক। যুদ্ধজাহাজ এগোচ্ছে, ভাষা আরও কঠোর হচ্ছে। এই আশঙ্কার বাস্তব প্রভাব ইতোমধ্যেই দেখা যাচ্ছে। শুক্রবার রাতে হঠাৎ করেই বিশ্বের বড় বড় বিমান সংস্থা একযোগে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে ফ্লাইট বাতিল করে দেয়। তেল আবিব, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সব জায়গার ফ্লাইট একের পর এক বাতিল হতে থাকে। KLM, এয়ার ফ্রান্স, ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানজা, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিশ্বজুড়ে পরিচিত নামগুলো একসঙ্গে এমন সিদ্ধান্ত খুব কমই নেয়। এয়ার কানাডা ইসরায়েলে 4টি ফ্লাইট বাতিল করে। ইউনাইটেড এয়ারলাইন্সও একই পথে হাঁটে। এয়ারলাইনগুলো জানে এমন সিদ্ধান্তের আর্থিক ক্ষতি কতটা বড়, তবুও তারা পিছিয়ে গেছে। বিশ্লেষকদের মতে এর মানে হলো তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য ছিল যা পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে ইঙ্গিত দিচ্ছিল। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়ে যায়। দেশটির জাতীয় বিমান সংস্থা এল আল অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ করে দেয়। এমনকি অভ্যন্তরীণ ফ্লাইটও থেমে যায়। সাধারণত ব্যস্ত ইসরায়েলি আকাশ হঠাৎ করে ফাঁকা হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে USS আব্রাহাম লিঙ্কন ও একাধিক গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার মধ্যপ্রাচ্যের পথে রয়েছে। মার্কিন ঘাঁটি রক্ষার জন্য নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আনা হতে পারে। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। এয়ারলাইনগুলো বলছে তারা ঘন্টায় ঘন্টায় পরিস্থিতি মূল্যায়ন করছে। যখন একসঙ্গে বিশ্বের বড় বড় বিমান সংস্থা ফ্লাইট বন্ধ করে দেয়, তখন এটা আর সাধারণ ঘটনা থাকে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা। ট্রাম্প কার্ড কি ইরানের খোরামশার 4 ক্ষেপণাস্ত্র? মধ্যপ্রাচ্য উত্তেজনা আবারও বাড়ছে। একদিকে যুক্তরাষ্ট্রের কড়া ভাষা, অন্যদিকে ইরানের পাল্টা শক্তি প্রদর্শন। এই পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রে এসেছে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোরামশার 4। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্রের চাপের জবাবে এটিই এখন তেহরানের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। খোরামশার 4 কেন গুরুত্বপূর্ণ? ইরানের দাবি অনুযায়ী খোরামশার 4 একটি অত্যন্ত শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি সর্বোচ্চ 1500 কিলোগ্রাম ওজনের ওয়ারহেড বহন করতে পারে, যা ইরানের ক্ষেপণাস্ত্র বহরের মধ্যে অন্যতম ভারী। সাধারণভাবে একটি ক্ষেপণাস্ত্র যত বেশি ওজন বহন করতে পারে, তার ধ্বংস ক্ষমতাও তত বেশি হয়। বিশ্লেষকরা বলছেন এখানে ইরান ইচ্ছাকৃতভাবে দূরত্ব বাড়ানোর চেয়ে প্রচণ্ড শক্তিশালী হামলার সক্ষমতা বাড়ানোর দিকে বেশি জোর দিয়েছে। অর্থাৎ খুব দূরে নয়, কিন্তু যেখানে আঘাত করবে সেখানে ভয়াবহ ক্ষতি নিশ্চিত। এই ক্ষেপণাস্ত্রটি তৈরি হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের তত্ত্বাবধানে। প্রযুক্তিগত সক্ষমতা কি বলছে? খোরামশার 4 একটি তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। এর মানে হলো এটি উৎক্ষেপণের সময় খুব দ্রুত গতি পায় এবং উচ্চ থ্রাস্ট তৈরি করতে পারে। ইরানি সূত্রগুলো বলছে এর স্বল্প ফ্লাইট টাইম এবং ম্যানুভারেবল ওয়ারহেড এটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এই বৈশিষ্ট্যের কারণে ইসরায়েলের অ্যারো ডিফেন্স সিস্টেম কিংবা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ হতে পারে। ইরানের দাবি, লক্ষ্য এলাকায় পৌঁছে এটি একসঙ্গে প্রায় 80টি আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র দিয়েই একাধিক স্থানে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। বাস্তবে কি ব্যবহার হয়েছে? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইসরায়েলের দিকে যে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করা হয় সেখানে খোরামশার 4 ব্যবহার করা হয়েছিল। এছাড়া 2024 সালের এপ্রিল ও অক্টোবরে ইসরায়েলের হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করা হয়। ইউরোনিউজের তথ্যমতে ওই সময়ে প্রায় 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এসব হামলা ছিল হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং IRGC কমান্ডার আব্বাস নীলফরুশানের হত্যার প্রতিক্রিয়া। আন্তর্জাতিক সংবাদ সংস্থা AP জানিয়েছে খোরামশার 4 অনেকটাই উত্তর কোরিয়ার মুসুদান ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি। মুসুদানের পাল্লা প্রায় 4000 কিলোমিটার, যদিও সেটি তুলনামূলকভাবে হালকা ওয়ারহেড বহনে সক্ষম। তবে প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি পশ্চিমা বিশ্লেষকদের দীর্ঘদিনের উদ্বেগ। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি অভিযোগ করেছেন ইরানে অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সক্রিয় ভূমিকা রয়েছে। তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাগচি বলেন, বিদেশি মদতপুষ্ট অনুপ্রবেশকারীরা পরিকল্পিতভাবে বিক্ষোভকে সহিংস রূপ দিয়েছে। তার দাবি, এসব এজেন্ট বিক্ষোভকারী ও পুলিশের ওপরই গুলি চালিয়েছে, যাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয় এবং সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করা যায়। আরাগচির মতে তেহরানের কাছে অডিও রেকর্ড ও তথ্য প্রমাণ রয়েছে, যেখানে দেখা যায় বিক্ষোভের মধ্যে সশস্ত্র অপারেটিভদের গুলি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। অনেক নিহত ব্যক্তির শরীরে পেছন দিক থেকে গুলির চিহ্ন পাওয়া গেছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ফরাসি ভাষী এজেন্টরা এই বিক্ষোভে অনুপ্রবেশ করেছিল, এমন জীবন্ত প্রমাণ তাদের হাতে আছে। ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী চাল কি? কেন হঠাৎ সতর্ক ইসরায়েল?
যুক্তরাষ্ট্র কি ইরানের দিকে এগোচ্ছে? আর যদি এগোয় তাহলে তার প্রথম কম্পন কেন টের পাচ্ছে ইসরায়েল? বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় ইসরায়েল নিজেদের নিরাপত্তা সতর্কতা বাড়িয়েছে। তবে প্রকাশ্যে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন এই মুহূর্তে তাদের সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই। রয়টার্সের প্রতিবেদনে ইসরায়েলের 3 জন সূত্রের বরাতে বলা হয়েছে, এই সতর্কতার কারণ ইসরায়েলের নিজস্ব কোনো সামরিক সিদ্ধান্ত নয়। মূল দুশ্চিন্তা হল ওয়াশিংটন কী সিদ্ধান্ত নেয়। আরও লক্ষণীয় বিষয়, ইসরায়েল কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে একেবারেই কিছু জানানো হয়নি। বিশ্লেষকদের মতে এই রহস্যময় নীরবতায় ইঙ্গিত দিচ্ছে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ। ট্রাম্পের কথায় কেন অস্বস্তি? এই উত্তেজনার পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। তিনি ইরানের নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেছেন, চলমান অস্থিরতার সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি ব্যবহার করা উচিত নয়। একই সঙ্গে যোগ করেছেন, যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত। শুনতে মানবিক মনে হলেও তেহরান এই বক্তব্যকে অন্য চোখে দেখছে। ইরানের মতে এটি সহানুভূতি নয়, বরং ভবিষ্যৎ হস্তক্ষেপের জন্য তৈরি করা একটি রাজনৈতিক স্ক্রিপ্ট। ইতিহাস বলছে ঠিক এই ভাষাই বহুবার ব্যবহার হয়েছে আগ্রাসনের আগে। এই উদ্বেগের পেছনে আরেকটি বড় কারণ আছে, গত জুনে হওয়া সেই 12 দিনের যুদ্ধ। ইরানের দাবি অনুযায়ী সেই সংঘাতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণে ইরানের ভেতরে বিমান ও গোয়েন্দা হামলা চালায়। শুধু সামরিক স্থাপনায় নয়, বেসামরিক ও দ্বৈত ব্যবহারের স্থাপনাও ছিল হামলার লক্ষ্য। এই যুদ্ধ বহু বছরের ছায়াযুদ্ধের ইতি টেনে দেয়। পর্দার আড়ালের সংঘাত প্রকাশ্যে চলে আসে। এরপরই তেহরান স্পষ্ট বার্তা দেয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব হবে সরাসরি ও কঠোর, তা হোক মার্কিন ঘাঁটিতে কিংবা ইসরায়েলের ভেতরেই। এই প্রেক্ষাপটে রয়টার্স জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন। এক ইসরায়েলি সূত্রের দাবি, আলোচনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কথা হয়েছে। যুক্তরাষ্ট্র ফোন আলাপের বিষয়টি স্বীকার করলেও কি আলোচনা হয়েছে সে বিষয়ে সম্পূর্ণ নীরব। বিশ্লেষকদের মতে এই নীরবতাই সবচেয়ে বড় বার্তা, কারণ বড় সিদ্ধান্ত সাধারণত নীরবতার মধ্যেই জন্ম নেয়। ইরানের দাবি, বিক্ষোভকে অস্ত্রে পরিণত করা হয়েছে। ইরান স্বীকার করছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক চাপে রয়েছে। সেই চাপ থেকেই মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু তেহরানের অভিযোগ, এই ক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংসতায় রূপ দেওয়া হয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সহ বিদেশি শক্তিগুলো বিক্ষোভে নাশকতা, অগ্নিসংযোগ ও সংগঠিত সহিংসতা ঢুকিয়ে দিয়েছে। সাম্প্রতিক গুপ্তচর গ্রেপ্তার ও নাশকতার ঘটনাগুলোকে তারা এই দাবির প্রমাণ হিসেবে তুলে ধরছে। ইরানের বিশ্লেষকদের প্রশ্ন খুব পরিষ্কার, ইসরায়েল কি সত্যিই নিরপেক্ষ? নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইরানের বিরুদ্ধে সামরিক চাপের বিষয়টি তুলেছেন, এমন খবর প্রকাশিত হয়েছে। তাই ইরানের চোখে এই সতর্কতা আসলে কৌশলগত নাটক, দ্বৈত বার্তার পুরনো খেলা। দ্য ইকোনমিস্ট এ দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ইরান যদি ইসরায়েলকে আক্রমণ করে তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আবার একই সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ভেতরে কি হচ্ছে সেটি আমাদের দেখতে হবে। নিশ্চুপ বিশ্ব, শ্বাস আটকে আছে সবার। কারণ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা দুই পরাশক্তিকে ঠেলে দিচ্ছে সরাসরি সংঘাতের কিনারায়। নজর এখন উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে। এখানে একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো বিশ্বের নিরাপত্তা চিত্র। মস্কো ভীষণ ক্ষুব্ধ। রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেই সিদ্ধান্তের, যেখানে একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার মারিনারা জব্দ করা হয়েছে। রাশিয়ার ভাষায় এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় নিশ্চিত করেছে জাহাজটি সত্যিই আটক করা হয়েছে। একই সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, এই অভিযান জাতিসংঘের ল অফ দ্য সি কনভেনশনকে প্রকাশ্যে উপেক্ষা করেছে। এই আন্তর্জাতিক চুক্তি বিশ্বজুড়ে মুক্ত নৌ চলাচলের নিশ্চয়তা দেয়। রাশিয়া আরও জানায়, জাহাজটির ক্রুদের মধ্যে রুশ নাগরিক রয়েছেন। তাই তারা যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছে, এই নাবিকদের মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে, তাদের অধিকার লঙ্ঘন করা যাবে না এবং দ্রুত দেশে ফেরার পথে কোনো বাধা দেওয়া যাবে না। মস্কো স্পষ্ট করে দিয়েছে, তারা প্রতিটি পদক্ষেপ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। বার্তাটি পরিষ্কার, হস্তক্ষেপ সহ্য করা হবে না। এই পরিস্থিতিতে উত্তর আটলান্টিকে উত্তেজনা ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে। ওয়াশিংটন ও মস্কোর মুখোমুখি অবস্থান ঢুকে পড়েছে এক বিপজ্জনক ও অস্থির অধ্যায়ে। এই নাটকীয় পরিস্থিতির পেছনের ঘটনা কি? যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিশ্চিত করেছে, তারা উত্তর আটলান্টিকে একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কারের নিয়ন্ত্রণ নিয়েছে। অভিযোগ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভঙ্গ।
কয়েক সপ্তাহ ধরে গোপন নজরদারি ও ধাওয়া শেষে এই অভিযান চালানো হয়। জাহাজটির নাম এমভি ভেলা 1, যা মারিনারা নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড জানায় একটি ফেডারেল আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে জাহাজটি আটক করা হয়েছে। মার্কিন কোস্টগার্ডের কাটার মনরো জাহাজটিকে ট্র্যাক করছিল। অভিযানে যুক্ত ছিল বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং নতুন নাম দেওয়া ডিপার্টমেন্ট অফ ওয়ার, যা আগে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স নামে পরিচিত ছিল। মার্কিন কর্মকর্তাদের দাবি মারিনারা তথাকথিত শ্যাডো ফ্লিট এর অংশ। এই নেটওয়ার্ক ব্যবহার করে ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের মতো নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলো গোপনে তেল পরিবহন করে। ডিসেম্বরে ক্যারিবিয়া অঞ্চলে জাহাজটি ধরার চেষ্টা ব্যর্থ হয়েছিল, পরে সেটি আটলান্টিকে ঢুকে পড়ে। রয়টার্স জানায় এই জাহাজটি যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা ভিত্তিক তেল অবরোধ ব্যবস্থার ফাঁক গলে বেরিয়ে এসেছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেজেথ স্পষ্ট করে বলেন, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ভেনেজুয়েলার তেলের উপর অবরোধ বিশ্বের যে কোনো প্রান্তেই কার্যকর থাকবে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি জানায়, হেলিকপ্টার ব্যবহার করে মার্কিন সেনারা জাহাজে ওঠে। তাদের দাবি, কয়েক সপ্তাহ ধরে জাহাজটি অনুসরণ করা হচ্ছিল এবং একাধিকবার খারাপ আবহাওয়ার কারণে অভিযান স্থগিত করতে হয়। এক পর্যায়ে মারিনারা আইসল্যান্ডের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের খুব কাছাকাছি চলে যায়, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তোলে। রয়টার্স পরে জানায়, ওই সময় আশেপাশে একটি রুশ সাবমেরিন ও একটি নৌযানও অবস্থান করছিল। যদিও সরাসরি সংঘর্ষ হয়নি, তবু পটভূমি ছিল ভয়ঙ্কর। আফগানিস্তানের মাইদান ওয়ারদাক প্রদেশে একটি অজ্ঞাত পরিচয়ের মানববিহীন আকাশযান বা ড্রোন ভেঙে পড়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, এই ড্রোনটি সম্ভবত যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 রিপার। ঘটনাটি ঘটেছে প্রাদেশিক রাজধানী মাইদান শার শহরের কাছাকাছি এলাকায়। এখন পর্যন্ত তালেবান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ধ্বংসাবশেষের ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবি মূলত তালেবানপন্থী অ্যাকাউন্টগুলো শেয়ার করেছে। ছবিতে দেখা যাচ্ছে তুষারে ঢাকা একটি পাহাড়ি ঢালে ড্রোনটির বিকৃত ধাতব অংশ পড়ে আছে। ড্রোনটি কিভাবে ভেঙে পড়ল তা এখনো পরিষ্কার নয়। বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য আসছে। কেউ বলছে এটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, আবার কেউ কেউ দাবি করছে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদি এটি সত্যি MQ-9 রিপার হয়ে থাকে, তাহলে ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2021 সালের অগাস্টে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম এমন কোনো ড্রোন হারানোর ঘটনা ঘটল। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি একটি নিয়মিত নজরদারি মিশনে ছিল। এটি আফগান আকাশসীমার ভেতরে উঠছিল এবং কাতারের আল উদেইদ এয়ারবেস থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। তবে ড্রোনটি ঠিক কোন পথ ধরে আফগানিস্তানে প্রবেশ করেছিল তা এখনও জানা যায়নি। মাইদান ওয়ারদাক প্রদেশ কাবুলের খুব কাছাকাছি হওয়ায় অনেকেই মনে করছেন পাকিস্তান হয়ে ড্রোনটি ঢুকতে পারে। তালেবান সরকার আগেও একাধিকবার দাবি করেছে তাদের আকাশসীমা এখনও পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নেই এবং বিদেশি নজরদারি উড়ানো অব্যাহত রয়েছে। গত বছর তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, মার্কিন ড্রোন এখনও আফগানিস্তানের আকাশে উঠছে এবং এগুলো প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে প্রবেশ করছে। তিনি কাবুলের সবচেয়ে কাছের প্রতিবেশী হিসেবে পাকিস্তানের কথা উল্লেখ করেন। যদিও যুক্তরাষ্ট্র কাতারের মতো দূরবর্তী ঘাঁটি থেকেও এসব ড্রোন পরিচালনা করে। ওই দাবির কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র জানায়, আফগান আকাশসীমায় নজরদারি ফ্লাইট সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। এর আগেও তালেবান পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা মার্কিন ড্রোনকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে। পাকিস্তান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় 2024 সালের ডিসেম্বরের শেষ দিকে, যখন পাকিস্তান তালেবান লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। এরপর 2025 সালের অক্টোবর মাসে আবার সংঘর্ষ হয় এবং দুই দেশের সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তান অভিযোগ করে তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামের জঙ্গি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে, যার ফলে পাকিস্তানে সহিংসতা বেড়েছে। তালেবান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো ইসলামাবাদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তোলে এবং পাকিস্তানকে নিজেদের সমস্যার জন্য দায়ী করে।
এই ঘটনায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে MQ-9 রিপার ড্রোনটি। এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত যুদ্ধ ড্রোনগুলোর একটি। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $15 কোটি। 2023 থেকে 2024 সালের মধ্যে ইয়েমেনের হুথি বাহিনী অন্তত 10টির বেশি MQ-9 রিপার ভূপাতিত করেছে বলে জানা যায়। ড্রোনটি প্রথম 2007 সালে ব্যবহার শুরু হয়। কম খরচে প্রশিক্ষণ ও পরিচালনার সুবিধার কারণে এটি জনপ্রিয় হয় এবং মানবচালিত যুদ্ধ বিমানের তুলনায় অনেক কম খরচে। নতুন একটি গোয়েন্দা তথ্য সামনে এসেছে। এতে বলা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো ইতিমধ্যেই দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি বিক্ষোভ এতটাই তীব্র হয় যে তার ক্ষমতার নিয়ন্ত্রণ ভেঙে পড়তে শুরু করে, তাহলে খামেনির একটি বিকল্প পালানোর পরিকল্পনা রয়েছে। 86 বছর বয়সী এই নেতা নাকি তেহরান ছাড়তে প্রস্তুত থাকবেন। সঙ্গে থাকবে তার খুব ঘনিষ্ঠ একটি ছোট দল। এই দলে সর্বোচ্চ 20 জন থাকতে পারে, যাদের মধ্যে রয়েছেন তার পরিবার, ঘনিষ্ঠ সহকারী এবং তার ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি মোস্তফা খামেনি। গোয়েন্দা সূত্র বলছে, যদি নিরাপত্তা বাহিনী আদেশ মানতে অস্বীকৃতি জানায়, দল ত্যাগ শুরু করে বা ভেঙে পড়ে, তাহলে এই পরিকল্পনা কার্যকর হবে। আর সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে একটি নাম, মস্কো। সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বেনি সাপ্তি টাইমসকে বলেন, বাস্তবে খামেনির যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শ্রদ্ধা করেন এবং তেহরান ও মস্কোর মধ্যে রাজনৈতিক সম্পর্ক খুব গভীর। এই পালানোর পরিকল্পনাটি নাকি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘটনার আদলে তৈরি। 2024 সালের ডিসেম্বরে যখন বিদ্রোহীরা দামেস্কের কাছাকাছি পৌঁছে যায়, তখন আসাদ রাশিয়ায় পালিয়ে যান। একইভাবে খামেনির পরিকল্পনায় রয়েছে আগেই ঠিক করা রুট, বিদেশে সম্পদ সরানো, নগদ অর্থ এবং বিদেশে থাকা সম্পত্তিতে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা। খামেনির আর্থিক শক্তিও বিশাল। ধারণা করা হয় তিনি সি-টেড নামের আধা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে একটি বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন। 2013 সালে রয়টার্স এই প্রতিষ্ঠানের সম্পদের মূল্য প্রায় $95 বিলিয়ন বলে উল্লেখ করেছিল। তার অনেক ঘনিষ্ঠ সহযোগীর পরিবার ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, কানাডা ও দুবাইয়ে বসবাস করছে। এই তথ্যগুলো সামনে এসেছে এমন এক সময়ে যখন ইরানে বিক্ষোভ চলছে। এর মূল কারণ অর্থনৈতিক বিপর্যয়, ভয়াবহ মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের ক্ষোভ। তেহরান ছাড়াও বহু শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, এমনকি পবিত্র শহর কোমেও। গত বছরের 12 দিনের ইসরায়েল যুদ্ধের পর থেকে খামেনিকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল বলা হচ্ছে। ওই যুদ্ধে ইরানের বহু মিত্রশক্তি ক্ষতিগ্রস্ত হয়। তখন খামেনি দিনের পর দিন বাংকারে লুকিয়েছিলেন, কারণ ইসরায়েলি হামলায় বহু শীর্ষ রেভলিউশনারি গার্ড কমান্ডার নিহত হন। বিশ্লেষকরা বলছেন, এতে তার মধ্যে বেঁচে থাকার প্রবল মানসিকতা আরও গভীর হয়েছে। তিনি খুব কম জনসম্মুখে আসছেন এবং চলমান বিক্ষোভ নিয়ে প্রায় নীরব। তবে গোয়েন্দারা বলেন, কঠোর আদর্শবাদী হলেও খামেনি বাস্তববাদী। ক্ষমতা টিকিয়ে রাখতে প্রয়োজনে তিনি পিছু হটতেও প্রস্তুত। 1939 সালে মাশহাদে জন্ম নেয়া খামেনি একদিন বিপ্লবী কর্মী থেকে রাষ্ট্রপতি এবং পরে সর্বোচ্চ নেতা হন। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি আর ভেতরের অস্থিরতার মাঝে এখন প্রশ্ন একটাই, খামেনি ক্ষমতায় টিকে থাকবেন নাকি একদিন পালাতে বাধ্য হবেন? খামেনি বলেন, আমরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলি, কর্মকর্তাদেরও কথা বলা উচিত, কিন্তু দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলা অর্থহীন। এটা শত্রুর ষড়যন্ত্র, আমরা হার মানব না। ইরানে তো প্রতিবাদে মানুষ মারা গেছে। আপনি বলেছিলেন আমরা লকড অ্যান্ড লোডেড, মানে প্রস্তুত। তাহলে সেই সীমারেখাটা কোথায় যেখানে যুক্তরাষ্ট্র এই প্রতিবাদে সরাসরি জড়াবে? এই প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্র বলে তারা বিষয়টি দেখছে, খুব কাছ থেকে নজর রাখছে। যদি আগের মতো মানুষ হত্যা শুরু হয়, তাহলে ইরানকে খুব কঠোরভাবে জবাব দিতে হবে, এমনই ইঙ্গিত দেওয়া হয়। এরই মধ্যে ইরানের ভেতরে সরকার ঘোষণা দেয় 20 মে থেকে একটি পরিকল্পনা কার্যকর হবে। জনগণের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দেওয়া হয়েছে, যাতে মানুষ মাসে মাসে তা দিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। এই অর্থ জনগণকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকার দাবি করছে সব ইরানি নাগরিকই এই অর্থ পেয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিদেশি মুদ্রার দাম অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে, বিনিময় হারের কোনো স্থিরতা নেই, প্রতিদিন দাম ওঠানামা করছে। এর ফলে ব্যবসায়ী ও দোকানদাররা কাজ করতে পারছেন না। সরকারের দাবি, এটা স্বাভাবিক নয়, এটা শত্রুপক্ষের কাজ। সরকার বলছে শত্রুরা টাকা দিয়ে বা উস্কানি দিয়ে কিছু লোককে ব্যবসায়ীদের পেছনে লাগিয়েছে, যারা ইসলাম, ইরান এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সরকারের ভাষায় এখানে একটি পার্থক্য আছে। তারা বলে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলা যায়, কর্মকর্তাদের উচিত তাদের কথা শোনা, কিন্তু দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। দাঙ্গাবাজদের কঠোরভাবে দমন করতে হবে, শত্রুর সামনে মাথা নত করা হবে না। জনগণের সমর্থনে শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হবে, এটাই সরকারের অবস্থান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন বলেন আমরা শত্রুর কাছে মাথা নত করব না, তখন বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক প্রকাশ্যে পাল্টা জবাব দেন, ইন ইয়োর ড্রিমস। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তোলে। কিন্তু ইরানের ভেতরে বিষয়টি শুধু কথার লড়াই নয়, দেশ জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে খামেনি আরও কঠোর হন। তিনি প্রতিবাদকারীদের নাগরিক নয়, বরং দাঙ্গাবাজ বলে আখ্যা দেন। নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন দমন করতে। তিনি বিদেশি শক্তিকে দায়ী করেন এবং বলেন ইরান পিছু হটবে না। বাজারের ব্যবসায়ীরা ঐতিহাসিকভাবে ইসলামী ব্যবস্থার সমর্থক বলে সরকার দাবি করে। সরকার স্বীকার করে ব্যবসায়ীদের অভিযোগ পুরোপুরি ভুল নয়। মুদ্রার অবমূল্যায়ন, ডলারের অস্থির দাম ব্যবসা করা অসম্ভব করে তুলেছে। কিন্তু সরকারের অভিযোগ এই বৈধ ক্ষোভকে কাজে লাগিয়ে কিছু শক্তি দেশ অস্থিতিশীল করতে চাইছে। এটাকে তারা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে। এই আন্দোলন ছড়িয়ে পড়েছে 25টি প্রদেশের 60টি শহরের 170টির বেশি স্থানে। কুর্দি রাজনৈতিক গোষ্ঠীগুলো দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিচ্ছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন সংযম দেখাতে বলছে, সংলাপ চাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব ইরানকে আরও চাপে রেখেছে। এই চাপ আরও বেড়ে যায় যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। ইলন মাস্ক বলেন এটা সব স্বৈরশাসকদের জন্য বার্তা। ট্রাম্প প্রশাসন বলে তারা শক্তির মাধ্যমে শান্তি চায়। আমেরিকা ফার্স্ট নীতির কথা পুনরায় বলা হয়। কারাকাস থেকে তেহরান ক্ষমতার পরীক্ষা চলছে। প্রশ্ন একটাই, ক্ষমতায় টিকে থাকতে ইরানের নেতৃত্ব কতদূর যাবে? ইরানে বিক্ষোভের 5টি বিষয় যা জানা জরুরি। ইরানের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, কিন্তু এগুলোর পেছনে কী কারণ এবং এগুলো কোথায় পৌঁছাতে পারে? রিপোর্ট আল জাজিরার। জীবনযাত্রার খরচ নিয়ে উদ্বেগ বাস্তব। ইরান বিশ্বের সবচেয়ে সীমাবদ্ধ দেশগুলোর মধ্যে একটি। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দেশটির আমদানির উপর নির্ভরতা পরিস্থিতিকে আরও খারাপ করছে এবং মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে। মুদ্রাস্ফীতি বাড়িয়েছে, খাদ্যপণ্যের দাম গড়ে গত বছরের তুলনায় 72% বেড়েছে। দুধের দাম এই বছর 6 গুণ এবং অন্যান্য জিনিসের দাম 10 গুণের বেশি বেড়েছে। বিক্ষোভগুলো বড় আকারে। শুধু তেহরানের গ্র্যান্ড বাজারের দোকানদারদের অর্থনৈতিক প্রতিবাদ থেকে শুরু হওয়া আন্দোলন নতুন বছরের আগেই ইরানের 31 প্রদেশের অন্তত 17 প্রদেশে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদে অংশ নিয়েছে এবং নিরাপত্তা বাহিনী কিছু জায়গায় জোরপূর্বক প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে দক্ষিণ পশ্চিম ইরানের গর্ডেগানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 জন মারা গেছে। আরও 3 জন আজনা এবং 1 জন কুহদাস্টে মারা গেছে। সরকার কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা বোঝা কঠিন। তেহরানের পূর্ববর্তী কঠোর প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া পেজেশকিয়ান সরকার সরাসরি দমন অভিযান চালাতে না দিয়ে বৈধ দাবিগুলো শোনার প্রস্তুতি দেখাচ্ছে। বিক্ষোভকারীদের উদ্বেগ মোকাবিলায় সরকার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছে। আব্দুল নাসের হেম্মাতি রিয়ালের পতনের পর অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার উচ্চশিক্ষা মন্ত্রণালয় তেহরান বিশ্ববিদ্যালয় এবং 2টি প্রধান বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থাপনা কর্মকর্তাদের সরিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তাদের অপসারণের কারণ ছিল সম্প্রতি ছাত্র বিক্ষোভ মোকাবিলায় ব্যর্থতা এবং আচরণগত সমস্যা। অতীতে ব্যাপক বিক্ষোভ ঘটেছে। 2022 সালে 22 বছর বয়সী মাহসা আমিনীর আটককালে মৃত্যুর পর ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়ায়। আমিনীর জানাজার পর পশ্চিমের শহর সাককেজে মহিলারা তাদের হিজাব খুলে প্রতিবাদ জানায়, যা পরে দেশের অন্যান্য অঞ্চলে ছড়ায়। সরকারের নিষ্ঠুর প্রতিক্রিয়ায় হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে, টিয়ার গ্যাস এবং গুলি ব্যবহার করা হয়েছে এবং মানবাধিকার সংস্থার মতে শতাধিক মানুষ অবৈধভাবে নিহত হয়েছে। 2024 সালে জাতিসংঘের বিশেষজ্ঞদের তদন্তে সরকারের প্রতিক্রিয়াকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা তেহরান কর্তৃপক্ষ মিথ্যা এবং পক্ষপাতমূলক বলে অস্বীকার করেছে। মোরালিটি পুলিশ 2022 সালের ডিসেম্বর সাময়িকভাবে স্থগিত করা হয়, তবে পরের বছর পুনরায় প্রতিষ্ঠা করা হয়। তবে হিজাবের নিয়মাবলী এখন তুলনামূলকভাবে শিথিল। বিক্ষোভ আরও তীব্র হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরান যদি শান্তিপ্রিয় প্রতিবাদীদের হত্যা করে, আমেরিকা তাদের উদ্ধার করবে। আমরা প্রস্তুত এবং লকড অ্যান্ড লোডেড। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফার্সি সোশ্যাল মিডিয়ায় প্রাক বিপ্লবী ইরানি প্রতিকৃতি পোস্ট করেছে, যেখানে সিংহ সূর্যের উপর হাত রেখে ঘড়ির দিকে তাকাচ্ছে। পোস্টে লেখা ছিল, অন্ধকারের বিরুদ্ধে লড়তে ইরানি সিংহ ও সিংহিনীর উদয়। রিপোর্ট অনুযায়ী ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও হামলা এবং লেবাননের হিজবুল্লাহকে টার্গেট করার আলোচনা করেছেন।
ইরান জানিয়ে দিয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরানের ওপর যে কোনো নির্মম আগ্রাসনের উত্তর হবে কঠোর এবং প্রতিরোধমূলক। নিউ ইয়র্ক, বরফের শহর, ইতিহাসের শহর, আর এখন রাজনীতির নতুন মানচিত্র। 2026 সালের প্রথম সকাল, ক্যালেন্ডারের পাতা উল্টেছে, কিন্তু নিউ ইয়র্কে বদলেছে তার চেয়েও বেশি কিছু। লোয়ার ম্যানহাটনের সিটি হলের সামনে দাঁড়িয়ে এক তরুণ রাজনীতিক বলছেন, আজ থেকে আমাদের জন্য শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। এই কণ্ঠস্বর জোহরান মামদানি, 34 বছর বয়সী এক গণতান্ত্রিক সমাজতন্ত্রী, নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র, আর সেই মানুষটি যিনি শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলপন্থী একটি নির্বাহী আদেশ বাতিল করে বুঝিয়ে দিলেন এটি শুধু ক্ষমতা বদলের গল্প নয়, এটি দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। হিমাঙ্কের নিচে তাপমাত্রা -10 ডিগ্রি, তবু হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল সিটি হলের সামনে, কেউ পতাকা হাতে, কেউ সন্তান কোলে, কেউ আবার কেবল ইতিহাসের সাক্ষী হতে। নিউ ইয়র্ক যেন সেদিন আরেকবার প্রমাণ করল এই শহর কেবল ইট পাথরের নয়, এই শহর মানুষের। পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন মামদানি। মুহূর্তটি ছিল প্রতীকী, কিন্তু বার্তাটি ছিল রাজনৈতিক। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবার একজন মুসলিম মেয়র শুধু ক্ষমতায় এলেন না, তিনি নিজের পরিচয় নিয়েই এলেন। শপথের পর তার ভাষণ ছিল নরম কণ্ঠে উচ্চারণ করা এক রাজনৈতিক বজ্রপাত। তিনি বললেন, আমাকে বলা হয়েছিল মানুষের প্রত্যাশা কমিয়ে রাখতে, আমি তা করব না। আমি ছোট প্রত্যাশার রাজনীতি বদলাতে এসেছি। এই একটি বাক্যে বোঝা গেল নতুন মেয়রের দর্শন কি। মামদানির রাজনীতি সুবিধার নয়, সাহসের। বিনামূল্যে বাস সেবা, সাশ্রয়ী ভাড়া, শিশু পরিচর্যা, এসব কাগজে প্রতিশ্রুতি নয়, বরং নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনের প্রশ্ন। আর সেই কারণেই হাজার হাজার মানুষ শীতে দাঁড়িয়ে হাততালি দিয়েছে, স্লোগান তুলেছে। এই অভিষেক শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল এক ধরনের গণজমায়েত। প্রথমবারের মতো ব্লক পার্টি, মারে স্ট্রিট থেকে লিবার্টি স্ট্রিট, 7টি ব্লক জুড়ে মানুষ, 4000 নিবন্ধিত অতিথি, আর বাকিরা ইতিহাসের অতিথি। বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্কবাসীরাও ছিলেন সেখানে। তাদের চোখে ছিল আশা, এই শহরে তাদের কণ্ঠস্বর আরও দৃশ্যমান হবে। কিন্তু মামদানির যাত্রা শুরু হলো আরও স্পষ্ট বার্তা দিয়ে। অভিষেকের কয়েক ঘন্টার মধ্যেই তিনি বাতিল করলেন সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা সব নির্বাহী আদেশ, বিশেষ করে সেই নির্দেশনা যেখানে মেয়র কার্যালয়ের কর্মকর্তাদের ইসরায়েল বর্জন বা বিনিয়োগ প্রত্যাহার আন্দোলন থেকে দূরে থাকার কথা বলা হয়েছিল। এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, এটি আদর্শিক। এটি বলছে নিউ ইয়র্ক সিটি আর কোনো নির্দিষ্ট পররাষ্ট্রনৈতিক অবস্থানের দাস নয়। এটি বলছে মেয়র কার্যালয় এখন মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়াবে না। এই পদক্ষেপের সমর্থক যেমন উচ্ছ্বসিত, সমালোচক তেমনি সতর্ক। চ্যালেঞ্জটির সামনে পাহাড় সম, 1 কোটি মানুষের শহর, 10 লাখ বাড়িতে বিনামূল্যের সেবা, প্রয়োজন প্রায় $1000 কোটি। মামদানি বলছেন ধনীদের ওপর কর বাড়বে, কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তাকে পেতে হবে গভর্নর ক্যাথি হোকুলের সমর্থন। আর আছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি ইতিমধ্যেই মামদানিকে কমিউনিস্ট বলে চিহ্নিত করেছেন, কেন্দ্রীয় তহবিল কাটছাঁটের হুমকিও দিয়েছেন। তবু রাজনীতির নাটকীয়তায় চমক আছে। হোয়াইট হাউসের সাক্ষাতে ট্রাম্পই বললেন, আমি চাই তিনি ভালো কাজ করুন, আর আমি সাহায্য করব। এই দ্বন্দ্ব, এই অনিশ্চয়তা, এই প্রত্যাশা, সব মিলিয়েই মামদানির নিউ ইয়র্ক।